নপাড়া গো। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আমার প্রত্যেক বন্ধু ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সে দেখতেই পাচ্ছেন সকালবেলা হাজব্যান্ডের কাজটা আমাকে করতে হচ্ছে, কারণ হাজব্যান্ড ওখানে আর কি কম্পিউটারে আমার মায়ের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম ফিল আপ করছে। তো আমাদের সবারই এই ভুলটা হয়েছে, আমরা অফলাইন ফর্ম ফিল আপও করেছি, কিন্তু সেটা নাকি অ্যাকসেপ্ট করছে না বা হচ্ছে না। যাই হোক, আমরা আবার অনলাইনে করছি। কেউ বলছে করতে হবে না, কেউ বলছে করতে হবে। তো যাই হোক, দনোমনো না করে একদম পুরো করেই দিলাম। আমারটা গতকাল করে দিয়েছে হাজব্যান্ড, আজকে মায়েরটা করে দিচ্ছে। তো মায়ের সমস্ত ডকুমেন্টস, মায়ের তো আর অ্যান্ড্রয়েড ফোন নেই, ওই আমার মানে নতুন কাকিমার বৌমার আছে আর কি অ্যান্ড্রয়েড ফোন। তো বৌদির ফোনে বলেছিলাম সব কিছু ছবি মানে শেয়ার করতে আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপে। তো সমস্ত কিছু ডকুমেন্টসের ছবি শেয়ার করে পাঠিয়ে দিয়েছে। হাজব্যান্ড ওটা করছে কম্পিউটারে বসে বসে, আর ওই একটা একটা করে আমাকে দেখিয়ে যাচ্ছে, জিজ্ঞেস করছে। এটাই হচ্ছে ব্যাপার। তো ও কাজ করছে করুক, আমি আমার এদিকে কাজ করছি, তারপরে রান্নাবান্নার দিকে যাব। তো এই জামা কাপড়গুলো না গুছলে আর পরে আর গুছানো হবে না। তো যাই হোক, এখন হাজব্যান্ডের এইগুলো কাচতে হবে। ও না সপ্তাহে ওই 3 দিন করে পরে যায়, মানে সোম মঙ্গল বুধ একটা ড্রেস পরে, আবার বৃহস্পতি শুক্র শনি একটা ড্রেস পরে। তো যাই হোক, 3 দিন পরা হয়ে গেছে আর কি, যেহেতু বৃহস্পতিবার। তো কেচে দিতে হবে। 3 দিন পরা যায় না এই গরমের ড্রেস, কিন্তু ও তাও পরে, হচ্ছে ব্যাপার। তো আমি বারণ করি, তাও শোনে না। তো যাই হোক, এগুলো সব কেচে দিই। ছেলেরও কয়েকটা আছে, হাজব্যান্ডেরও আছে। তো দুজনের মিলিয়ে সব কিছু কেচে দিই। আর আমার তো ওদের সঙ্গেই দিয়ে দিই, আমার আর এক্সট্রা করে কিছু দেওয়া হয় না। আগে লক্ষ্মী ভান্ডারটা পেল না। ও 18,000 টাকা, তাই তো? হ্যাঁ, ওইটাই কি? আমার কেমন হবে? জামা কাপড়গুলো তো সার্ফ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিলাম। এখন তো আর কাচা হবে না, কাচতে আমার সেই 12টা সাড়ে 12টা তো বাজবেই। এদিকে রান্নাবান্না, তারপরে সংসারের সমস্ত কাজ মিটিয়ে শেষে কাচা ধোয়া করে তারপরে স্নান করি। আর আমার শাশুড়ি এখানে আনাজ সবজি কেটেছে, কিন্তু ওই যে থোর কাটতে চায় না একদম। থোরটা তো নষ্ট হয়ে যাবে বলুন, গতকাল করিনি, একটুখানি আছে, সেটা আজকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে ভেজে নেব। থোর ভাজলে কিন্তু খেতে উনি খুব পছন্দ করেন, কিন্তু কাটতে হলেই ওনার যত সমস্যা। তো যাই হোক, উনি কাটেননি, আবার অনেক কিছু জিনিসই টুকটাক করতে দেননি। আবার কিছুটা আলু ভাজা করে নিচ্ছি, ওই যে আলু ভাজা সিদ্ধও হয়ে গেছে। এগুলো আর কি মুড়ি খাওয়ার জন্য। আর হাজবেন্ড না করলা বললো ভাতে আর খাবো না, আজকে একটু ভেজে দাও। তো সেই কারণে ওর জন্য আজকে একটু করলা ভেজে দিচ্ছি। নিরামিষ খেয়ে যাবে, তো সেই কারণে করলাটা একটু ভেজে একটু টাটকা দেওয়া। আর এদিকে করছি কাঁকরোল ভাজা, কিন্তু ও আবার কাঁকরোল ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা কিছুই খায় না, মানে কোনো সবজি খায় না। আগে আগে করলাটাও খেত না, তারপরে আমি করলা আলু পেঁয়াজ দিয়ে একটা স্পাইসি করে ভাজা করতাম, ওইটা খেয়ে খেয়ে একটু অভ্যাস করেছে। না হলে কোনো সবজি ভাজা খায় না। তবে হ্যাঁ, আলুটা খুব খায়, মানে আলু ভাজা খেতে ভীষণ পছন্দ করে। তো যাই হোক, এখন বুকে ঝুঁকে যেহেতু ব্লাড সুগার ধরা পড়েছে, অনেক কিছু রেস্ট্রিকশান করে এখন সব সবজি দিয়ে তরি তরকারি, তবে ভাজাটা কোনো মতেই খায় না, কোনো সবজি ভাজা খায় না। তো তরি তরকারিতে সব রকম সবজিগুলো খায়। তো এখন অনেক কিছু বকে ঝুঁকে অনেক কিছু করে এবার নিজেও একটু বুঝতে পারছে যে আমাকে এখনও কিছুদিন সুস্থ থাকতে হবে। তো সেই জন্য এখন সব খায়। তো চলুন, এখন না রান্নাবান্না সব কিছু হয়ে গেছে, হাজব্যান্ড খেয়ে যথারীতি কাজে চলেও গেছে। থালা বাসনও মেজে নিয়েছি, সব করা টরা যা কিছু ছিল সব মাজা ধোয়াটা কমপ্লিট করে নিয়েছি। এবার ভাবছি যে দুটো আম কাটি। আম কাটার মানে এতে খাওয়াই হয়ে ওঠে না। তো মা এর আগে একদিন গিয়েছিলাম, তখন অনেক কটা আম দিয়েছিলেন, চাটুজ্জা আম আর ওই হচ্ছে আম্রপালি আম। আম্রপালি আমগুলো গাছে, তবে চাটুজ্জা আমগুলো কেনা। তো যাই হোক, সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি। ফ্রিজে রেখে দিয়ে একটু একটু করে কেটে কেটে একটা দুটো করে খাচ্ছি। আম তো বেশি খাওয়াও যায় না, আর আমি না সত্যি কথা বলতে আম খেতে পছন্দও করি না। তো যাই হোক, আম্রপালি আমগুলো আবার আমার ছেলে খায়। ও চাটুজ্জামে তো একটু টক টক ভাব থাকে, ও চাটুজ্জাম খেতে চায় না। আমি চাটুজ্জামগুলো কেটে খাচ্ছি। হাজব্যান্ড তো এক চিরও আম এবছর খায়নি, না হলে মানে বাবা যে আম দিয়ে যেতেন, সেই আমের মানে 4 ভাগের 3 ভাগ হাজব্যান্ডই খেতে, ধরতে গেলে এত আম খেতেও পছন্দ করতো। কিন্তু
এবছর যেহেতু ডায়াবেটিস ধরা পড়েছে, একটা আমও আর মানে একটা পিসও খেয়ে দেখেনি আমের। এই হচ্ছে ঘটনা। তো যাই হোক, না খাওয়াই ভালো, না খেয়ে থাকলে শরীরটাও ভালো থাকবে। তবে আমের গ্লুকোজটা বাড়ে একটু বেশি। আমি তাও 1-2 দিন বলেছিলাম যে 1 চিপ 2 চিপ খাও, সেরকম কিছু হবে না। তো ও দেখলাম খেতেই চাইলো না। তো যাই হোক, যে জিনিস খুব পছন্দ করতো সেই জিনিস খাওয়া বন্ধ করেছে। এটা ভীষণ মানে বিশাল একটা ত্যাগ স্বীকার করা, তাই না? তো চলুন চটপট আমগুলো কেটে নিই। ছেলেটার জন্য কটা আম রেখে দিই, স্কুলে গেছে, এসে খাবে। প্রচণ্ড গরম, তো গরমে তো কষ্ট সবারই হয়, তবে হেলদি মানুষের একটু বেশি, আর আমি যেহেতু একটু হেলদি, তো গরমটা প্রচণ্ড মানে ঘাম দেয় প্রচণ্ড। আমার যে গরম করছে মানে গরমে খুব কষ্ট হচ্ছে এরকমটা কিন্তু হয় না, মানে শুধু দরদর করে ঘামটা বেরোনো। যে হাজবেন্ড যেমন সকালবেলা বলছে গরমে আমার বুক ধরফর করছে, আমার শরীর কেমন হচ্ছে, কিন্তু আমার সেই জিনিসটা হয় না। তবে ঘামটা প্রচণ্ড পরিমাণ বেরোতে থাকে, ঘামটা বেরিয়ে যায় বলেই শরীরটা একটু ঝরঝরা লাগে, হচ্ছে ব্যাপার, না হলে কষ্ট হতো বেশি। তো সব সময় ঘামে কাপড় জামা ভিজে। ছেলেটা স্কুলে গেছে, ও আসলে একটু লেবুর জলটা খেলে শান্তি হয়, এই কারণে লেবুর জল করে রাখি। লেবুগুলো না কেটে ভিজে রাখলে রসটা শুকিয়ে যায়, আরে পলিথিনে রাখলে ঠিক আছে, পলিথিনে রাখা হয়নি, এমনি রেখেছি না, আমি রস নেই। লেবুর জলটা বানিয়ে রেখে একটা ডিম ভাজি। ছেলেটা আমার নিরামিষ ভাত খেতেও চাইবে না, আবার ওই আজকে কাঁচকলা পটল দিয়ে সব ঝোল করতে দিয়েছিল শাশুড়ি। তো ঝোল তো আমিও যখন ঝোল খুব একটা পছন্দ করি না, আর ও না ঝোল খেতে একদম চায় না। তো একটা ডিম ভেজে দিলে তবু একটু সোনামুখ করে খাবে, না হলে তো এই দুপুরের রোজে আমাকে চিৎকার করবে, হ্যাঁ এই রান্না করে রেখেছো, এই রান্না দিয়ে খাওয়া যায়, এরকম রান্না তোমাকে কে করতে বলেছে, বৃহস্পতিবার তোমাকে কে মানতে বলেছে, এইরকম আরম্ভ করবে। আর ঠাকুমাকেও বলবে, চলে তুমি বৃহস্পতিবার এইসব রান্না বান্না করতে দাও কেন, যদি খেতেই না পারা যাবে চিৎকার চেঁচামেচি করবে। তার থেকে নয় বলে একটা ডিম ভাজি, ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নেবে, ঝোল দিয়ে মেখে দিলে তখন আর কিচ্ছু বলবে না, তখন ঝোল ঝাল যা দেবো সব খেয়ে নেবে। এখন জলটা থাক, চিনিটা গুলো গরম, পেঁয়াজটা কেটে নিই। ডিমটা দুটোই ভেজে নিলাম, ছেলের একটা আমার একটা, মানে ডবল ডিম একসঙ্গে ভেজে নিয়েছি। সত্যি কথা বলতে আমিও না নিরামিষ খুব একটা খেতে পারি না, জানেন তো। এই দেখুন হনুমান এসছে, হনুমানগুলোর কাণ্ডটা খালি একবার দেখুন আপনারা, ওই যে ছানা ছানা হনুমান, আর উপরে এই যে মা হনুমানটা ওই যে উপরে বসে আছে। সকাল থেকে আজকে এসেছে জানেন, আর ঝামেলা করছে, এত
মানে ঘর বারান্দা তো খুলে রাখবার জোরই নেই এরকমটা। ভাগ্যিস আমাদের এগুলোই নেট দেওয়া ছিল, না হলে কী যে পরিণতি হতো। তো আপনাদেরকে দেখালাম হনুমান এসেছে, ভাগ্যিস আমাদের সব চারিদিকে নেট দেওয়া আছে, না হলে কী যে অবস্থা হতো। হনুমান ঢুকে একদম পুরো নোংরা করে দিয়ে চলে যেত, আর তাড়ালে যায় না। আর সব থেকে বড়ো কথা হচ্ছে কামড়াতে আসে, বড় বড় হনুমানগুলো কামড়াতে আসে। হনুমানের কাণ্ডকলাপ আর দেখতে ভালো লাগছে না গরমে, এদিকে সরে আসলাম। টেবিল ফ্যানটা, এই যে টেবিল ফ্যানটা চালিয়ে বসে আছি। আর মায়ের কাছে যাওয়ার কথা ছিল, কিন্তু ঘটনা হচ্ছে আকাশটা মেঘমেঘ মতো করে গেল, সেই কারণে আজ গেলাম না আর কি, ভরসা করে। কারণ মায়ের কাছে ঠিক যেতাম না, গেলে পরে ওই আমাদের একটা রাস্তার গায়ে জমি আছে আমাদের বাড়ি থেকে একটু দূরে, মানে আমি যে রাস্তা দিয়ে যাবো ওই রাস্তাতেই পড়বে আর কি। তো ওখানে মানে একটা আদিবাসী কাকু আর কি, আমাদের কাকু নয়, আমাদের সম্পর্কে দাদাই হবে, কারণ আমাকে বোন বলে। তো যাই হোক, বাবা থাকাকালীনই আর কি তাকে জমি একটা ভাগে করতে দিয়ে গিয়েছিলেন। সে জমিটা চাষবাস করে, তো জমিটা এখন সে পাট করেছে আর একটা জমিতে শশা করেছে। তো যাই হোক, মাকে বলে দিয়েছিল যে কাকিমা তাহলে বোনকে আসতে বলবে, আমি কিছু শশা পাট শাক দেবো, নিয়ে যাবে। তো আর গাছের মোচা কেটেছিল মা, মোচা আছে, মানে মা তো আর পারে না একলা কাটতে, ওই কাউকে দেখতে পেলে মাঠে ঘাটে লোক থাকে তাকে বলে যে কেটে দাও, তো কেটে দেয়। সেই ধরনের মানসিকতা আমাদের ওদিকের লোকের নয়, এই হচ্ছে ব্যাপার। তো একটু উপকার করে আর কি মানুষজন। তো যাই হোক, সেই সমস্ত মা রেখে মানে আছে আর কি। মা বলেছিল যে তাহলে জমির ধারে আসবি, আর দাদা বলেছে শশা দেবে আর পাট শাক দেবে, আর কিছু ঘরে এটা ওটা আছে, কিছু কটা আম আছে, সব মিলে নিয়ে যাস। আমি বলেছিলাম যে ঠিক আছে, তাহলে দুপুরের দিকে যাবো, ডিঙ্কাকে না হয় সন্ধ্যাবেলা এসে পড়াবো। কিন্তু ঘটনা হচ্ছে এই যে আকাশ মিকমিক ধরে গেছে, মা বলছে আর এসে দরকার নেই, আর অনেক রাস্তা আমাদের, আমি ওই মোটর দেওয়া সাইকেলটা করে যাই, এবার 1 ঘন্টার ওপর লেগে যায়, 1 ঘন্টা 10-15 মিনিট লেগে যায় জানেন তো। তাহলে বাবা আসতেন এমনি প্যাটেল করা সাইকেলে, কত সময় লাগতো। আর সব থেকে বড়ো কথা হচ্ছে ট্রেনে বাসে যে ট্রেনের তো পথ নয়, ট্রেনে যাওয়াও যাবে না, মানে 3-4 বার টোটো অল্টো পাল্টে যেতে হবে। আমাদের সিঙ্গুর, মানে আমাদের বাড়ি থেকে সিঙ্গুর যেতে হবে 40 টাকা ভাড়া। আচ্ছা, সিঙ্গুর থেকে আমাদের ওখানে একটা রাজার বাতান বলে জায়গা আছে, সেখানে যেতে হবে ওই মিষ্টি টিষ্টি নিয়ে যেখানে। তো যাই হোক, ওখানে যেতে 35 টাকা ভাড়া, আগে 30 টাকা নিতে, এখন 5 টাকা বেড়ে গেছে। তো যাই হোক 35 টাকা ভাড়া। আবার রাজারবাথান থেকে আমাদের বাড়ি যেতে 15 টাকা ভাড়া। তাহলে অনেকগুলো পয়সা, বুঝতে পারছেন। 30, 40 আর 35 হচ্ছে ওখানে 75 আর 15, 85-90 টাকা, মানে যেতে আসতে 90 টাকা করে, 180 টাকা ভাড়া একটা মানুষের। এবার মায়ের জন্য কিছু নিয়ে যাওয়া আছে, তো সেই কারণে আমি না এখন যে যাচ্ছি ঘন ঘন ওই সাইকেলে করেই চলে যাই, আর ওই টোটো অটো করে যাই না, সেই টাকা দিয়ে বরঞ্চ মায়ের জন্য কিছু নিয়ে যাই, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, যাওয়ার হলো না, গেলাম না, প্রচণ্ড গরমে না, আর মানে ভরসাও লাগছে না যে যাব। কিন্তু রাস্তাঘাটে হাওয়া আছে, আমাদের বাড়িতেই যা গরম লাগে, রাস্তাঘাটে কিন্তু হাওয়া, রাস্তাঘাটে না রোদ্দুর অতটা লাগেও না। তো যাই হোক, এখন তাহলে একটু ঘরে বসি, এইমাত্র 2:30 বাজে। আবার ছেলেটা যাবে হচ্ছে শ্রীরামপুর পড়তে, শ্রীরামপুর থেকে আবার সিঙ্গুরে এসে ও সিঙ্গুর দিয়েই যাবে আজকে। সিঙ্গুরে সাইকেল রেখে গ্যারেজে সিঙ্গুর দিয়ে যাবে বললো। সিঙ্গুরে আবার একজন স্যারের কাছে পড়ে বাড়ি আস্তে আস্তে ও রাত্রি 11টা তো বাজবেই। তো এই হচ্ছে ব্যাপার। ও বেরোবে ওই 4:30টার দিকে বেরোবে, কারণ 5টায় ট্রেন। তো চলুন একটু বসি, রেস্ট করি। আর হনুমানগুলো যা অত্যাচার আরম্ভ করেছে, এই তো এগাছ ওগাছ মানে লাফালাফি শুরু করে দিয়েছে। আজকে আর এখানে যাবে না, মানে বিগত 2-3 দিন এখানে এখন থাকবে, তারপর যাবে। এই হচ্ছে ব্যাপার। অনেক দিন আসেনি, এই গরমটা পরে অনেক দিন আসেনি, আবার এই মানে আজকে এসেছে সকালে। তো যাই হোক, চলুন আজকে পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আজকের মতো আসছি, টাটা।